একটু একা হয়ে বসুন, হেডফোনটা লাগিয়ে নিন আর দরজাটা ভালো করে ভেজিয়ে দিন, কারণ আজ আমি যে গল্পটা বলতে চলেছি সেটা এতই ব্যক্তিগত আর এমনই স্পর্শকাতর যে হয়তো আপনার মনের ভেতরের অনেক ঘুমিয়ে থাকা অনুভূতির বাঁধ ভেঙে দিতে পারে। আমার জীবনে ঘটে যাওয়া এক কঠিন সত্য ঘটনা, যা আজও আমাকে রাতে ঘুমাতে দেয় না। হয়তো আমার এই গল্পটা শুনে আপনি ভাববেন, ছি, এমনও হয়। কিন্তু বিশ্বাস করুন, আমার মতো অনেকেই আছেন যারা সমাজের চোখে ভালো সেজে থাকলেও তাদের মনের গহীনে চলে এমন এক লুকানো খেলা, যা বাইরের জগতের মানুষ স্বপ্নেও ভাবতে পারে না। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কারণ প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক নারীর গোপন কষ্ট আর এক নিষিদ্ধ ইচ্ছার জটিল হিসাব। আসলে এই যে আমি আপনাদের সামনে বসে আছি, আমাকে দেখে হয়তো অনেকেই সাধারণ একজন গৃহবধূ ভাববেন, কিন্তু আমার ভেতরের এই ক্ষতচিহ্নগুলো কেউ দেখতে পায় না। আজ আমি একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছি, যার আঁচলটা আমার বাম কাঁধের ওপর দিয়ে আলতো করে ঝুলে আছে। গলার হারটা বেশ মানিয়েছে, আর এই সাধারণ সাজের নিচে লুকিয়ে আছে এক রাশ অব্যক্ত কথা। আমার বাড়ি নদিয়া জেলায়, এক শান্ত গ্রাম্য পরিবেশে আমার ছোটবেলার দিনগুলো কেটেছে। বিয়ে হওয়ার পর এসেছিলাম এক অন্য পরিবেশে, স্বামীর ঘর। কিন্তু সেই ঘরের ভেতরেই যখন মনের বাঁধনগুলো একে একে আলগা হতে শুরু করল, তখন বুঝতেই পারিনি কখন একটা নতুন পথের বাঁকে এসে দাঁড়িয়েছি। যদি আমার এই গল্পটা আপনার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার সমর্থন আমার অনেক কাজে লাগবে। আমার স্বামীর নাম অনিমেষ। বিয়ের পরপরই ওর চাকরি সূত্রে ওকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো। মাসে হয়তো একবার বা দুবার আসতো, তাও 1-2 দিনের জন্য। বিয়ের প্রথম খারাপ লাগলেও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছিল। আমাদের পরিবারে ছিল আমার শাশুড়ি, আমার শ্বশুর মশাই আর আমার দেবর অরুণ। অরুণ আমার চেয়ে বছর 3-এর ছোট হবে, তখনও কলেজে পড়ত। আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলাম, অরুণ তখন ক্লাস 12-এ পড়ছিল। প্রথম থেকেই ও খুব শান্ত স্বভাবের ছিল, আমার সাথে খুব একটা কথা বলতো না, দূরে দূরে থাকত। কিন্তু আমি ভাবি, একটা নতুন বউ এসেছে, একটু তো কথা বলবে। অবশ্য পরে জেনেছিলাম ও নাকি বাড়ির সবার সাথেই কম কথা বলে। এই ব্যাপারগুলো আমার মনে একটু অস্বস্তি তৈরি করেছিল। আমি নতুন এসেছি, একা থাকি, কিন্তু কেউ আমার সাথে ভালো করে মিশছে না। এই অনুভূতিটা নতুন পরিবেশে একদম একা করে দিয়েছিল আমাকে। আমার শাশুড়িমা অসুস্থ থাকতেন, বেশিরভাগ সময় বিছানায়। শ্বশুরমশাই নিজের কাজ নিয়েই ব্যস্ত, ফলে দিনের অনেকটা সময় আমাকেই সংসারে সব কাজ করতে হতো। রান্নাঘর থেকে শুরু করে ঘর মোছা, সব কিছুই। সকালে উঠে সবার চা জলখাবার তৈরি করা, দুপুরের রান্না, বিকেলে সবার জন্য জলখাবার, আর রাতে আবার রাতের খাবার। এত কাজের মধ্যেও নিজেকে একা লাগত। আমার স্বামীর সাথে ফোনে কথা বললেও সে যেন তার কাজ নিয়েই ব্যস্ত থাকত। মাঝে মাঝে মনে হতো, আমার স্বামী কি আমাকে বুঝতেই পারছে না, আমি যে এখানে কেমন আছি, কিভাবে দিন কাটাচ্ছি। ধীরে ধীরে আমার মনে একটা গভীর শূন্যতা বাসা বাঁধতে শুরু করলো। আমার স্বামীর কাছে আমি যেন কেবল একজন কাজের লোক হয়ে উঠেছিলাম, যার দায়িত্ব শুধু সংসার সামলানো। সে আমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করত না। আমার একাকিত্ব তার কাছে কখনো গুরুত্বপূর্ণ মনে হয়নি। একদিন বিকেলে অরুণ টিউশন থেকে ফিরছিল। সেদিন আমি রান্নাঘরের পাশে বারান্দায় বসে সবজি কাটছিলাম। ওর আসার সময় আমি জানতাম, তাই একটা মিষ্টি হাসি দিলাম। ও আমাকে দেখে থমকে দাঁড়ালো, তারপর একটু হাসার চেষ্টা করলো। ও হয়তো বুঝতে পেরেছিল আমি একটু একা অনুভব করছিলাম। সেদিনই প্রথম ও আমার কাছে এসে বসল। ভাবি, কি করছো? এই প্রথম ও আমার সাথে এমন সাবলীলভাবে কথা বলল। আমি বললাম, সবজি কাটছি রে, রাতের জন্য। তোর চা লাগবে? ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম। ও ওর কলেজের বন্ধুদের কথা বলল, আমি আমার ছোটবেলার গল্প শোনালাম। আমার মনে হলো, এতদিনে যেন এই বাড়িতে একজন বন্ধু পেলাম। এই গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি। সেদিন থেকে অরুণ যেন আমার জীবনের একটা অংশ হয়ে উঠল। প্রতিদিন বিকেলে ও টিউশন থেকে ফিরেই আমার কাছে আসত। আমাদের গল্পগুলো ধীরে ধীরে গভীর হতে শুরু করল। ও আমাকে আমার পছন্দের খাবার রান্না করে দিতে বলতো, আর আমি খুশি মনে ওর জন্য রান্না করতাম। আমার একাকী জীবনে ও যেন এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল। অরুণ খুব যত্ন করে আমার কথা শুনত, আমার ছোট ছোট মন খারাপের কারণগুলো বুঝতে পারত। আমার স্বামীর উদাসীনতা, আমার পরিবারের প্রতি তার অবহেলা, এসব কথা আমি অরুণকে বলতাম।
ও আমাকে সান্ত্বনা দিত, বলতো, ভাবি তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওর এই সান্ত্বনাগুলো আমার কাছে খুব প্রিয় ছিল। একসময় ওর সাথে কথা বলতে বলতে আমার চোখের কোণে জল এসে যেত, আর অরুণ আমার হাতটা ধরে বলতো, কেঁদো না ভাবি। ওর স্পর্শে আমি এক অদ্ভুত আশ্রয় পেতাম। সেই স্পর্শে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ছিল শুধু এক ধরনের নির্ভরতা আর বিশ্বাস। কিন্তু আমার অবচেতন মন হয়তো সেদিকেই ঝুঁকে পড়ছিল, যেখানে ভালোবাসার স্পর্শ এক নিষিদ্ধ সীমানায় এসে মিশে যায়। একদিন রাতে আমার স্বামী অনিমেষের সাথে আমার খুব ঝগড়া হয়েছিল। সে আমার কোনো কথাই শুনতে চাইছিল না, বরং সে আমাকেই দোষারোপ করল, বলল যে আমি নাকি সারাদিন ঘরে বসে থেকে শুধু অভিযোগ করি। ওর এই কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধেছিল। কাঁদতে কাঁদতে আমি আমার ঘরে এসেছিলাম। রাত তখন প্রায় 1টা। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি অরুণ দাঁড়িয়ে। ওর চোখেও ঘুম নেই। কি হয়েছে ভাদি, এত কান্নার আওয়াজ শুনলাম যে? আমি ওকে ভেতরে টেনে নিলাম আর ওর বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলাম। অরুণ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর উষ্ণ আলিঙ্গনে আমার সমস্ত কষ্ট যেন এক নিমেষে উবে গেল। সেই রাতে আমরা অনেকক্ষণ একে অপরের সাথে লেগেছিলাম। আমি ওর বুকে মাথা রেখে শুয়েছিলাম, আর ও আমার মাথায় আলতো করে হাত বোলাচ্ছিল। ওর প্রতিটি স্পর্শে আমি এক অদ্ভুত শান্তি পাচ্ছিলাম। মনে হচ্ছিল এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে ও আমাকে রক্ষা করতে পারে। সেই রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি অরুণের দিকে তাকিয়েছিলাম, ওর নিষ্পাপ মুখ, ওর শান্ত ঘুম। আমার মনে হলো, আমি কি ভুল করছি? কিন্তু আমার মন তখন এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজি ছিল না। আমাদের সম্পর্কটা যেন একটা গোপন সুরের মতো বাজছিল। পরিবারের অন্য কেউ টের পেত না। অরুণ যখন কলেজে যেত, আমার যেন মন ছটফট করত। ও যখন ফিরত, ওর মুখটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ওর জন্য আমি নতুন নতুন রান্না শিখতাম। আমার সমস্ত আনন্দ যেন ওকে ঘিরেই আবর্তিত হচ্ছিল। আমার স্বামী অনিমেষের সাথে আমার দূরত্বটা ক্রমশ বাড়ছিল। সে আসত যেত, কিন্তু আমার মনে তার জন্য আর আগের মতো কোনো অনুভূতি কাজ করত না। আমার মনটা যেন তখন সম্পূর্ণভাবে অরুণকে ঘিরে ফেলেছে। অরুণের সরলতা আর ওর নিষ্পাপ ভালোবাসা আমার মনকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছিল যে আমি আর কোনো কিছুর পরোয়া করতাম না। আমাদের সম্পর্কটা ক্রমশ আরও গভীর হতে শুরু করল। আমাদের চোখাচোখি হলেই এক অদ্ভুত হাসি ফুটে উঠত আমাদের ঠোঁটে। সেই হাসির ভেতরে লুকিয়েছিল আমাদের গোপন সম্পর্কের এক মিষ্টি ইশারা। আমরা একে অপরকে অনুভব করতাম। একে অপরের প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন আমরা অনুভব করতে পারতাম। একদিন শাশুড়িমা অসুস্থ হয়ে পড়লেন। তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। শ্বশুরমশাই আর আমি সারাক্ষণ হাসপাতালে থাকতাম। অরুণকে বাড়িতে একা থাকতে হচ্ছিল। একদিন রাতে আমি খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিলাম কিছু জামাকাপড় নিতে। বাড়িতে ঢোকার সাথে সাথেই দেখি অরুণ আমার জন্য খাবার গরম করে রেখেছে। ভাবি, এসো খেয়ে নাও, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে ছিল এক ধরনের গভীর মমতা। আমি ক্লান্ত হয়ে ওর কাঁধে মাথা রেখেছিলাম। অরুণ আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ভাবি, তুমি এত একা হয়ে গেছ, আমি তো আছি তোমার পাশে। ওর কথাগুলো শুনে আমার চোখে জল চলে এসেছিল। সেদিন রাতে আমাদের মধ্যে এক নতুন দিগন্ত খুলে গিয়েছিল। আমরা পাশাপাশি বসেছিলাম, একে অপরের হাত ধরে। ওর হাতটা খুব উষ্ণ ছিল। আমি ওর চোখে চোখ রেখেছিলাম, আর ও আমার দিকে তাকিয়েছিল এক অদ্ভুত আবেগের সাথে। সেই রাতে আমরা অনেকক্ষণ ধরে একে অপরের দিকে তাকিয়েছিলাম। আমাদের চোখের ভাষা যেন আমাদের মনের কথা বলছিল। সেই রাতে আমরা একে অপরকে আরও কাছে টেনে নিয়েছিলাম। আমাদের শরীরের দূরত্ব কমে গিয়েছিল, আর আমাদের মন যেন একে অপরের সাথে মিশে গিয়েছিল। যদিও সরাসরি কোনো অশালীন কাজ ঘটেনি, কিন্তু যে মানসিক আর শারীরিক নৈকট্য তৈরি হয়েছিল তার তীব্রতা কোনো সাধারণ সম্পর্কের চেয়ে কম ছিল না। সেই রাতে শীতল বাতাস, অরুণের উষ্ণ স্পর্শ, আমার নিঃশ্বাসের দ্রুততা, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। আমরা দুজনেই জানতাম যে এটা ভুল, সমাজের চোখে, ধর্মের চোখে এটা ঘোর অন্যায়। কিন্তু আমাদের অনুভূতিগুলো এতই তীব্র ছিল যে আমরা কোনো কিছুর পরোয়া করতাম না। আমরা যেন এক নিষিদ্ধ গোলকধাঁধার মধ্যে আটকা পড়েছিলাম। দিনের বেলায় আমরা সাধারণ দেবর ভাবির মতো আচরণ করতাম, কিন্তু যখনই একা হতাম আমাদের ভেতরে সেই গোপন সত্তাটা বেরিয়ে আসত।
অরুণের পড়াশোনায় আমি সাহায্য করতাম, আর ও আমার একাকিত্ব ঘোচানোর জন্য পাশে থাকত। আমাদের এই সম্পর্কটা ছিল এক অদ্ভুত টানাপোড়েনের। একদিকে ছিল সমাজের ভয়, অন্যদিকে ছিল আমাদের মনের গভীর টান। আমি বারবার নিজেকে বোঝাতাম এটা ঠিক নয়, কিন্তু আমার মন কোনো কথা শুনতে চাইত না। অরুণও একই রকম সমস্যায় ভুগছিল। সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। আমার হাসি, আমার কান্না, আমার প্রতিটি অনুভূতি ওর কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই গোপন সম্পর্কের মধ্যে এক ধরনের ব্ল্যাকমেলের উপাদানও ঢুকে পড়েছিল। আমরা একে অপরের গোপন কথাগুলো জানতাম। আমাদের এই গোপন সম্পর্কটা যেন আমাদের দুজনকে বেঁধে ফেলেছিল। আমরা চাইলেও এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। একে অপরের প্রতি আমাদের নির্ভরতা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে আমরা একে অপরের দুর্বলতাকে ব্যবহার করতে শুরু করেছিলাম। অরুণের কলেজে যাওয়া আসা, ওর বন্ধুদের সাথে মেশা, সব কিছুতে আমি নজর রাখতাম, আর ও আমার প্রতিটি ছোট ছোট কাজে সাহায্য করে আমাকে নিজের কাছে টেনে রাখত। আমাদের এই সম্পর্কটা যেন এক অদ্ভুত জালে আটকা পড়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর খাদে পড়েছি। আমার মনে হতো আমার স্বামী যদি আমাকে একটুও ভালোবাসত তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু এখন আর সেই কথা ভেবে লাভ নেই। আমি এখন এই সম্পর্কের জালে এতটাই জড়িয়ে গেছি যে আমার পক্ষে বেরিয়ে আসা অসম্ভব। এক সময় অরুণ কলেজে ভর্তি হলো, তারপর দূরে হোস্টেলে থাকতে শুরু করল। আমার স্বামীর সঙ্গেও আমার সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। ওর চাকরিও বদলি হয়ে কাছাকাছি চলে এসেছিল। অরুণ দূরে চলে যাওয়ায় আমার কষ্ট হতো, কিন্তু আমি বুঝতাম এটাই ঠিক হচ্ছে। আমাদের সম্পর্কটা হয়তো এভাবে চলতে থাকলে একদিন বিরাট বিপর্যয় ডেকে আনত। অরুণ যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল, ভাবি, তুমি আমাকে ভুলে যেও না। ওর চোখে জল ছিল। আমিও চুপ করে ওর হাতটা ধরে রেখেছিলাম। সেই দিন আমাদের সম্পর্কের সেই বিশেষ অধ্যায়টার শেষ হয়েছিল। আজও যখন অরুণ মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসে, আমরা চোখে চোখ রাখি। সেই চোখে আগের মতো গভীরতা নেই, আছে শুধু এক অদ্ভুত স্মৃতি, একটা নীরব প্রতিজ্ঞা। আমাদের এই গোপন সম্পর্কের পরিণতি কী হতে পারত সেটা ভাবলে আজও শিউরে উঠি। এই ধরনের সম্পর্কগুলো সমাজে অনেক সমস্যার সৃষ্টি করে। আবেগের বশে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি যা হয়তো পরে আমাদের সারা জীবন ধরে কষ্ট দেয়। আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো, জীবনটা খুব জটিল, সম্পর্কের টানাপোড়েনগুলো আরও জটিল। প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হয়। ভালোবাসার নামে এমন কোনো ভুল পথে পা দেবেন না যা হয়তো আপনার পুরো জীবনটাকেই এলোমেলো করে দিতে পারে। সমাজের নিয়মগুলো হয়তো কঠিন, কিন্তু সেগুলো আমাদের সুরক্ষার জন্যই তৈরি হয়েছে। একটা সুন্দর জীবনের জন্য সংযম আর বিবেকবোধ খুব জরুরি। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, তাহলে হয়তো জীবনের অনেক জটিলতা থেকে নিজেকে বাঁচাতে পারবেন।